মানুষ বলে নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। আর আমি বলি নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে জীবন নাশ। ভালোবাসা যেমন একজন মানুষকে রোমান্টিক করে তুলতে পারে, ঠিক তেমন একজন মানুষকে করে তুলতে পারে একদমই হিংস্র রূপে। আর একজন ভালো মানুষ যখন খারাপ হয়ে যায়, তখন সে ১০০ জন খারাপের বাপ হয়ে জন্ম নেয়। ঠিক তেমনই এক ভয়ানক সিনেমার গল্প আজকের এই মুভিতে। কলেজের নামকরা শিক্ষক হঠাৎ করে ভালোবেসে ফেলে তার এক স্টুডেন্টকে। সকল নিয়ম আর প্রতিকূলতাকে পাড়ি দিয়ে সে পাগলের মতো ভালোবাসতে থাকে মেয়েটিকে। কিন্তু সেই মেয়েটিকে এমন নির্মমভাবে গ্যাংরেপ করা হয় যে তার দিকে তাকাতেই ভয় লাগে সবার। ঠিক তারপর ওই শিক্ষকটি কি করবে, কিভাবে তার প্রতিশোধ নেবে, আর তার ভালোবাসার ছাত্রীটির কি হবে, সেসব নিয়ে ওদের আজকের এই সিনেমা। সিনেমাটির নাম রাক্ষস। আর এই সিনেমাটি এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা। সিনেমাটির গল্প, কালার গ্রেডিং আর ভয়েস ডেলিভারি এক কথায় অসাধারণ ছিল। তাই সম্ভব হলে মুভিটি সিনেমা হলে গিয়ে দেখবেন। আর যা যা শুধুমাত্র গল্প শুনতে চান, তাদের জন্যই আমার এই ভিডিও। গল্পের শুরুতে আমরা সিয়াম আহমেদকে দেখতে পাই। এই গল্পে তার নাম থাকে রুশো। রুশো একটা কলেজের অত্যন্ত কড়া এবং সিরিয়াস টিচার। সে সবসময় সিরিয়াসলি কথাবার্তা বলে, হাসি ঠাট্টা বা মজা একদমই কম করে, এবং কি ক্লাসে শৃঙ্খলা বজায় রাখতে এবং পড়াশোনার জন্য খুবই চাপ দেয়। যেমনটা প্রত্যেকটা স্কুল কলেজে দু একটা থাকে আর কি। শুধু তাই নয়, সে কোনো অন্যায়কেও প্রশ্রয় দেয় না, নিজের হাতে তার বিচার করে। তার ব্যক্তিত্বে এমন একটা ভাব ছিল যে তাকে দেখে কলেজের সকল ছাত্রছাত্রীরাই ভয় তটস্থ থাকতো। তো যাই হোক, একদিন রুশো ক্লাস নেওয়ার সময় জানতে পারে কলেজের এক বখাটে ছেলে তার ছাত্রীর বিকিনি পরা আপত্তিকর ছবি এঁকে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, এমনকি ব্ল্যাকমেল করছেও। রুশো তো এটা শুনে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে বখাটে ছেলেকে খুঁজে বের করে। তারপর সে ছেলেটিকে জনসম্মুখে এনে এমন নিষ্ঠুরভাবে মারধর করে যে ছেলেটি চিরতরে পঙ্গু হয়ে যায়। একটা ছাত্রীকে ব্ল্যাকমেল করায় রুশো স্যার যে কতটা ভয়ঙ্কর শাস্তি দিতে পারে, এটা দেখে কলেজের সব স্টুডেন্টরাই অনেক ভয় পেতে থাকে। আর রুশো নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন সে সবার থেকে আলাদা। তো যাই হোক, এর মধ্যে কলেজে নতুন স্টুডেন্টদের ভর্তি কার্যক্রম শুরু হয়। তো এবার এই কলেজে নতুন স্টুডেন্ট হিসেবে ভর্তি হয় এই গল্পের নায়িকা জুলিয়েট। জুলিয়েট পড়াশোনায় একদমই কাঁচা, কিছুই পারে না। তবে পড়াশোনায় কাঁচা হলেও দেখতে অত্যন্ত সুন্দরী, আর স্বভাব অনেকটাই চঞ্চল প্রকৃতির। সবাই জুলিয়েটকে দেখে হাঁ করে তাকিয়ে থাকলেও জুলিয়েট কাউকে পাত্তা না দিয়ে সারাক্ষণ শুধু রুশো স্যারকেই দেখত। তার কাছে রুশো স্যারের এমন ভাব নিয়ে চলা, চুপচাপ থাকা অনেক ভালো লাগে। মূলত সে চাইতো রুশো স্যারের সাথে গভীরভাবে মিশতে, তাকে জানতে, আর স্যারকে তার প্রেমের ফাঁদে ফেলে পরীক্ষায় ভালো নাম্বার পেতে। আর এই জন্যই জুলিয়েট নানা অঙ্গভঙ্গির মাধ্যমে রুশো স্যারকে পটানোর চেষ্টা করে। রুশো সবকিছু খেয়াল করলেও সে যেন একদমই চুপচাপ থাকে। সে তার ব্যক্তিত্ব থেকে একটু নড়াচড়া করে না। সে জুলিয়েটকে কোনো রকম পাত্তাও দেয় না। আর এদিকে জুলিয়েটও নাছোড়বান্দা, সে কোনোভাবেই রুশোর পিছু ছাড়ে না। একদিন রুশো ক্লাস শেষ করে গাড়ি নিয়ে বাসার দিকে যেতে থাকে। আর জুলিয়েট তখন গাড়িতে উঠতে চায়। সে অনেক অনুরোধ করে বলে তাকে যেন তার বাসা পর্যন্ত ড্রপ করে দেয়। এভাবে অনেক করে রিকোয়েস্ট করায় রুশো আর না করতে পারে না। সে তখন জুলিয়েটকে তার গাড়িতে উঠিয়ে নেয়। এরপর তারা দুজনে গাড়ি করে যেতে থাকে। আর জুলিয়েট তার চেষ্টা চালিয়ে যায়। সে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আবারও রুশো স্যারকে তার নিজের দিকে আকৃষ্ট করতে চায়। অনেকক্ষণ চেষ্টার পর সে সফলও হয়। রুশো স্যার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে জুলিয়েটকে তার কাছে টেনে নেয় এবং গভীরভাবে চুম্বন করতে থাকে। তবে এতে আবার জুলিয়েট থতমত খেয়ে যায়। সে বুঝতে পারেনি হঠাৎ করে রুশো স্যার তার উপর এতটা আকর্ষিত হয়ে যাবে এবং তাকে কাছে টেনে চুম্বন করবে। সে ব্যাপারটা কোনোভাবে সামলে নিয়ে বলে, আমি আসলে আপনাকে সেভাবে লাইক করি না। আপনি সবার চেয়ে আলাদা, সবসময় চুপচাপ থাকেন, কারোর সাথেই মিশেন না। তাই আমি শুধুমাত্র আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম, যাতে পরীক্ষার খাতাতে ভালো নাম্বার পেতে পারি। আমি শুধু চেয়েছিলাম, আমার এই চেহারায় এত মানুষ পাগল হয়, তাই আমি আপনারও দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। এছাড়া আমি আপনাকে সেভাবে ভালোবাসি না। আর এদিকে রুশো অলরেডি জুলিয়েটের প্রতি আসক্ত হয়ে পড়েছে। রুশো মূলত অনেক আগেই জুলিয়েটকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু নিজের ব্যক্তিত্বের কারণে সে তাকে পাত্তা দেয়নি। সে একজন টিচার, আর জুলিয়েট তো স্টুডেন্ট। তাই সে এতদিন নিজেকে নিয়ন্ত্রণ করেছে। আর আজ যখন সে এতদিন পর তাকে পাত্তা দিল, তখন সে দেখলো সবটাই মিথ্যে। কিন্তু এই রুশো চুপচাপ থাকার পাত্র নয়। জুলিয়েটের উপর ভয়ঙ্কর অধিকারবোধ খাটাতে শুরু করে রুশো। জুলিয়েট যেখানে যায় সেও সেখানে যায়। কলেজে রুশো জুলিয়েটের উপর এক প্রকার প্রভাব বিস্তার করে। রুশো দিনকে দিন জুলিয়েটকে আরো বেশি ভালোবেসে ফেলে।
তবে ধীরে ধীরে জুলিয়েটের কাছে ওই ব্যাপারগুলো বেশ ভালো লাগে। কলেজের সুনামধন্য টিচার তার দিকে আকৃষ্ট, সে ওটা খুব ভালোভাবে উপভোগ করত। একদিন রুশো জুলিয়েটকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না জানিয়ে তার বাসায় যায়, কিন্তু বাসায় গিয়ে জানতে পারে জুলিয়েট বাসায় নেই। তাই রুশো ফোন করে জুলিয়েটের বান্ধবী রিতাকে এবং জিজ্ঞেস করে জুলিয়েট কোথায় গিয়েছে। যেহেতু টিচার জিজ্ঞাসা করেছে, তাই সে আর মিথ্যা বলতে পারে না। তাড়াহুড়া করে বলতে গিয়ে সে সত্যিটাই বলে দেয়। সে জানায় জুলিয়েট গিয়েছে স্থানীয় কুখ্যাত অপরাধী সোহেল মণ্ডলের কাছে। সোহেল মণ্ডল তাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। জুলিয়েটকে অনেক আগে থেকেই সোহেল মণ্ডল ভালোবাসে। আর এই কথাটা যখন রুশো জানতে পারে, তখন রুশোর মাথা একদম খারাপ হয়ে যায়। রুশো তো এমনিতেই অত্যন্ত রাগী একজন মানুষ। জুলিয়েটের এই কাজে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে রাগে অন্ধ হয়ে যায় এবং সে জুলিয়েটের বাড়ির সামনে জুলিয়েটের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় পেরিয়ে যায়, তবু জুলিয়েট বাড়ি ফিরে না। এতে রুশো রাগ আরো বাড়তে থাকে। এর কিছুক্ষণ পর জুলিয়েট বাসায় ফিরলে রুশো কোনো কথা না বলে তাকে অনেক মারধর করতে থাকে। এরপর জুলিয়েট সহ সকল মেয়েদের টাকার প্রতি লোভ নিয়ে অপমানজনক কথা শোনায়। বলে, তোরা আসলে টাকা পেলে কুত্তার পা চাটতেও দ্বিতীয়বার ভাববি না। এলাকার গ্যাংস্টার সোহেল মণ্ডলের কাছে টাকা আছে বলে আজ তুই তার সাথে আছিস, কাল অন্য কেউ আসলে আবার তার কাছে চলে যাবি। তোদের মতো মেয়েরা এমনই, যারা আসলে শুধু টাকাকেই বড় করে দেখে। এসব বলতে বলতে রুশো মারতে থাকে জুলিয়েটকে। মারতে মারতে তাকে একদম রক্তাক্ত করে ফেলে। জুলিয়েট মার খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে রুশো সেখান থেকে চলে যায়। রুশো চলে গেলেও জুলিয়েট রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকে। সে তখন অস্পষ্ট ভাষায় বলে, আমি আসলে ডাবল টাইমিং করিনি। আমি স্বেচ্ছায় সোহেল মণ্ডলের কাছে যেতেও চাইনি। সে আমাকে ব্ল্যাকমেল করেছিল, তাই যেতে বাধ্য হয়েছিলাম। জুলিয়েটের এই করুণ অবস্থায় তার বলা কথাগুলো অস্পষ্ট হলেও এই কথাগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সে আসলে মিথ্যে বলছে না। সে মন থেকেই রুশোকে ভালোবাসে। কিন্তু রুশো সেটা জানতেই পারল না। উল্টো বিশ্বাসঘাতকতার অপবাদ দিয়ে রক্তাক্ত করে চলে গেল। যাই হোক, এরপর কেটে যায় বেশ কয়েকদিন। জুলিয়েট মোটামুটি সুস্থ হয়ে গেছে। তবে সে এবার সুস্থ হলে সোহেল মণ্ডল আবারও জুলিয়েটের দিকে নজর দিতে থাকে। অনলাইনে জুলিয়েটের ছবি দেখে তার উপর খারাপ দৃষ্টি দেয় সোহেল মণ্ডল। মনে মনে ঠিক করে আজকে তার একে লাগবেই লাগবে। তাই তার বিশ্বস্ত সহযোগীকে পাঠায় জুলিয়েটকে তুলে আনতে। তখন তার সহকারী সোহেল মণ্ডলের আদেশ পেয়ে জুলিয়েটকে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে। সোহেল জুলিয়েটকে সামনে থেকে দেখে আরো যেন আবোল তাবোল হয়ে যায় এবং সে জুলিয়েটকে সরাসরি কুপ্রস্তাব দেয়। কিন্তু জুলিয়েট শুধু রুশোকেই ভালোবাসে। তাই সে সোহেল মণ্ডলের প্রস্তাবকে না করে দেয় এবং তাকে তার বাড়িতে রেখে আসতে বলে। আর সোহেল মণ্ডল তখন জুলিয়েটকে হুমকি দিয়ে বলে, তার এই আস্তানার নিচে অনেক মেয়ের লাশ পুঁতে রাখা হয়েছে। শুধু তাই নয়, পুঁতে রাখার আগে সবার স্বাদ সে গ্রহণ করেছে। তাই যদি সে রাজি না হয়, তার সাথেও একই কর্মকাণ্ড করবে। জুলিয়েট তখন অনেক ভয় পেয়ে যায়। সে এখন কি করবে তার কোনো কিছু সে বুঝতে পারে না। তবে এমন সময় সেই বাড়িতে সোহেল মণ্ডলের দাদিকে দেখতে পায়। তাই জুলিয়েট তার কাছে ছুটে যায় এবং নিজের জীবনকে সেভ করার জন্য দাদির কাছে কাকুতি মিনতি করতে থাকে। কিন্তু সোহেলের দাদি ছিল আরো বেশি ভয়ঙ্কর। সে নাতির আনন্দের জন্য সবকিছু করতে প্রস্তুত। তাই দাদি জুলিয়েটকে কি বাঁচাবে, উল্টো বন্দুক উঠিয়ে জুলিয়েটকে ভয় দেখায় এবং সে জুলিয়েটকে সোহেল মণ্ডলের কাছেই থাকতে বলে। আর তাই নিরুপায় হয়ে জুলিয়েট সোহেল মণ্ডলের বাড়িতেই বন্দি দিন কাটাতে থাকে। এই টানাপোড়েনের মধ্যে সুযোগ বুঝে একদিন সোহেল এবং তার দলবল মিলে জুলিয়েটকে গণধর্ষণ করে। মূলত সোহেলের এটাই প্ল্যান ছিল। সে একবার যে মেয়ের দিকে তাকায়, তাকে শেষ করে সে শান্ত হয়। তো এরপর জুলিয়েটকে গণধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। এদিকে জুলিয়েটের এমন করুণ পরিণতির কথা শুনে রুশো ছুটে আসে তার কাছে। এরপর রুশো জুলিয়েটকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে যাওয়ার পর রুশো জুলিয়েটের এই করুণ অবস্থায় অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর সে যখন সবকিছু জানতে পারে, তখন জুলিয়েটের পাশে বসে সে প্রতিজ্ঞা করে সে যতক্ষণ না পর্যন্ত সোহেল মণ্ডলকে মেরে তার রক্ত দিয়ে গোসল করবে, ততক্ষণ তার শান্তি নেই। আর এরপর সে জুলিয়েটকে জানায়, রক্ত দিয়ে গোসল করার পর আমি তোমাকে বিয়ে করব। জুলিয়েট, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। এরপর রুশো একটা বালতি আর বন্দুক নিয়ে সোজা সোহেল মণ্ডলের আস্তানায় চলে যায়। এরপর সে গুলি চালিয়ে সোহেল মণ্ডলের অনেক লোকজনকে মেরে ফেলে। একসময় রুশো আর সোহেলের সাথে সরাসরি শুরু হয় ফাইট।
প্রতিশোধের নেশায় রুশো পাগলের মতো মারতে থাকে সোহেলকে। আর এই ফাইটে সোহেল মণ্ডল রুশোর সাথে পেরে ওঠে না। প্রচন্ড মার খেয়ে সোহেল মণ্ডল আধমরা হয়ে যায়। আর এরপর রুশো সোহেল মণ্ডলের আসল জায়গায় গুলি করে নির্মমভাবে মেরে ফেলে। আর সেই সময় সোহেল মণ্ডলের ভাড়া করা এক গুন্ডা রুশোকে মারার জন্য পিস্তল তাক করে। আর তখনই সেখানে জিল্লু এসে ওই গুন্ডাকে গুলি করে রুশোকে বাঁচিয়ে নেয়। আর এই জিল্লু অন্য কেউ না, সে হচ্ছে বরবাদের সকলের পরিচিত মুখ, আরিয়ান মির্জার অ্যাসিস্ট্যান্ট। তো যারা বরবাদ সিনেমা দেখেছেন তারা ওনাকে খুব ভালো করে চিনবেন। তো যাই হোক, সেই সিনেমায় কিভাবে আসলো এবং তাকে কে পাঠিয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো এরপর রুশো সোহেল মণ্ডলের রক্ত দিয়ে গোসল করে নেয়। আর এইভাবেই সে তার ভালোবাসার মানুষটির সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়। তবে ঘটনা এখানেই শেষ নয়। যেহেতু এই রুশো প্রভাবশালী গ্যাংস্টার সোহেল মণ্ডলকে মেরেছে, তাই রুশোকে মারার জন্য অনেকই পিছু লাগে। তাই চাইলেও সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। ধীরে ধীরে সে গ্যাংস্টারের খাতায় নাম লিখায়। আর সে যেহেতু একজন নামকরা গ্যাংস্টারকে মেরেছে, তাই অনেকেই তার দলে চলে আসে। আর রুশো এখন শিক্ষকতা বাদ দিয়ে হয়ে যায় ফুল টাইম গ্যাংস্টার। ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠে। সবাই রুশোকে দেখলে সালাম দেওয়া শুরু করে, কারণ এই রুশো অন্যান্য গ্যাংস্টারের চেয়েও বেশি ভয়ঙ্কর। এরপর আমরা দেখতে পাই রুশোর বাবা আলিরাজকে। তিনি দেশের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী কোম্পানির মালিক। চারিদিকে অনেক নামডাক আছে তার। বরবাদের আরিয়ান মির্জা মারা যাওয়ার পর জিল্লু তার বিশ্বস্ত বসকে হারিয়ে একাকী হয়ে পড়লে আলিরাজ তার পিএস হিসাবে জিল্লুকে নিয়োগ দেয়। আর সেদিন রুশোকে বাঁচাতে সোহেল মণ্ডলের আস্তানায় জিল্লুকে রুশোর বাবাই পাঠিয়েছিল। যেহেতু রুশো এখন আন্ডারওয়ার্ল্ডের ডন, তাই তার শত্রু অনেক। তাই আলিরাজ তার ছেলের সুরক্ষার কথা ভেবে জিল্লুকে রুশোর বডিগার্ড বানায়। যদিও জিল্লু রুশোর বডিগার্ড হতে রাজি হয় না, কারণ সে এখনও আরিয়ান মির্জা তথা সাকিব খানের প্রতি লয়ার। কিন্তু আলিরাজের জড়াজড়িতে জিল্লু হয়ে যায় রুশোর বডিগার্ড। আর রুশোও জিল্লুর মতো বিশ্বস্ত বডিগার্ড পেয়ে খুবই খুশি হয়। কিন্তু এর মধ্যেই রুশোর বিয়ে নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। এদিকে রুশো বিয়ে করতে চায় জুলিয়েটকে, আর অন্যদিকে তার চাচা নিজের মেয়ের সাথে রুশোর বিয়ে দিতে চায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। তখন রুশো বাধ্য হয়ে তার চাচাতো বোনের একটা গোপন সম্পর্কের কথা ফাঁস করে দেয়। আর এতে তার চাচা অনেক অপমানিত হয়। তার এই চাচা ছিল তাদের থেকে অনেক বিত্তবান। আর রুশোর থেকে নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনে চাচা তার উপর অনেক রেগে যায়। সে তখন রুশোর মা বাবাকে নিচু জাতের সাথে তুলনা করে অনেক অপমান করে। আর রুশো এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে আসে। পরবর্তীতে রুশো তার বাবাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে মিটমাট করে নেয় যে সে জুলিয়েটকে বিয়ে করবে। এরপর সে জুলিয়েটকে হুইল চেয়ারে বসা অসুস্থ অবস্থায় বিয়ে করে। রুশো তার প্রতিজ্ঞা রেখে জুলিয়েটকে বিয়ে করায় জুলিয়েট অনেক খুশি হয়। কিন্তু এই খুশির মধ্যে বিয়েবাড়িতে তার চাচা এসে জুলিয়েটের অতীতের কথা তুলে ধরে জঘন্যভাবে অপমান করতে থাকে। আর তাই রুশো আর নিজেকে সামলাতে পারে না। সে তার চাচাকে হুমকি দিয়ে বলে, এরপর যদি আর কখনো আমাদের কোনো ব্যাপারে আপনাকে নাক গলাতে দেখি, তাহলে আপনার শরীর চিরে একদম মরিচ লাগিয়ে দেব। ব্যথা কোথায় কোথায় লাগবে তখন বুঝতে পারবেন। চাচা রুশোর থেকে এমন হুমকি পেয়ে একদমই চুপ হয়ে যায়। এদিকে সোহেল মণ্ডলের পরিবারে সে শুধু একাই গ্যাংস্টার ছিল না, তার দুই ভাইও ছিল বড় গ্যাংস্টার। এতদিন ধরে তারা ছিল জেলে। সোহেল মণ্ডলের মৃত্যুর খবর জানার পর তারা রুশোকে মারার জন্য অপেক্ষা করছিল। অবশেষে তারা জেল থেকে ছাড়া পায়। সোহেল মণ্ডলের হত্যার প্রতিশোধ নিতে তারা পাগল প্রায় হয়ে যায়। বড় ভাই শাতাব ছিল প্রচণ্ড হিংস্র, যে কিনা সারাক্ষণ একটা বাঘ নিয়ে ঘোরে। দেখি মনে হয় বাঘটা একদমই তার শিকারী। এই বাঘ নিয়ে ঘোরার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। ছোটবেলায় শাতাব চিড়িয়াখানায় গেলে একটা বাঘের বাচ্চা দেখে তার খুব মনে ধরে। তাই বাচ্চাটি পালার জন্য শাতাব নিয়ে যেতে চাইলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেটা দিতে চায় না। এদিকে শাতাবও নাছোড়বান্দা চিড়িয়াখানায় উপস্থিত সকল লোকজনকে মেরে বাঘের বাচ্চাটি চিড়িয়াখানা থেকে নিয়ে আসে। আর তারপর নিজে পেলে পুষে বড় করে সেই বাচ্চাটিকে, যা এখন ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। সেই বাঘ নিয়ে শাতাব সবসময় চলাচল করে। তো তারা দুই ভাই জেল থেকে বাড়ি আসলে দাদি তাদেরকে সোহেল মণ্ডলের মৃত্যুর বদলা নিতে বলে। দাদির নির্দেশ পেয়ে সোহেলের ছোট ভাই দলবল নিয়ে চলে আসে রুশোর পরিবারের কাছে। তারপর রুশোর পুরো পরিবারকে নির্বিচারে মেরে ফেলতে শুরু করে। আর এই পুরো ঘটনাটা তার ভয়ঙ্কর দাদি ভিডিও কলে দেখতে থাকে। আর রুশোর বাবাকেও তারা নির্মমভাবে মারে। এদিকে সোহেল মণ্ডলের ভাইয়ের সাথে রুশোর চাচাও যোগ দেয়। অর্থাৎ চাচাও নিজের হাতে মারতে থাকে নিজের রক্তদের, সেটা কিনা শুধুমাত্র রুশো তার মেয়েকে বিয়ে করেনি বলে। এর মধ্যে রুশো বাড়ি আসলে দেখে চারিদিকে শুধু লাশ আর লাশ।
চোখের সামনে পরিবারের লাশ দেখে রুশো একদম স্তব্ধ হয়ে যায়। সে অনেক ইমোশনালও হয়। আর এরপর তার রক্ত টকবক করে ফুটতে থাকে। চরম প্রতিশোধের নেশায় রুশো ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখনই সোহেলের ছোট ভাই দাদিকে ভিডিও কলে রেখে রুশোকে মারতে আসলে বরং রুশোই সোহেলের ছোট ভাইকে নির্মমভাবে মারে। আর এটাও তার দাদি লাইভে দেখে। সোহেলের ভাইকে মারার পর রুশো তার চাচার দিকে ছুটতে থাকে, কারণ তার চাচা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একসময় সে তার চাচাকে ধরে ফেলে। আগেরবারের কথা অনুযায়ী বুক চিরে সেখানে কাঁচামরিচ লাগিয়ে চাচাকে মেরে ফেলে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বড় ভাই সাতাপ বাঘ নিয়ে সেখানে চলে আসে। তবে সচরাচর বাঘ হয় অনেক হিংস্র, কিন্তু সাতাপের বাঘের মধ্যে তেমন কোনো হিংস্রতা ছিল না। তাই রুশোকে আর বাঘের সাথে লড়তে হয় না। রুশো শুধু লড়ে সাতাপের সাথে। আর এখানেই সাতাপকে শেষ করে দিয়ে তিন ভাইয়ের চ্যাপ্টার পুরোপুরি খতম করে দেয়। রুশো সাতাপকে মারার পর বাঘ নিয়ে রুশো আর জিল্লু হাজির হয় দাদির কাছে। এরপর সে এসে বলে, খুব তো নাতিদের নিয়ে বড়াই করেছিলেন, আমাকে মারার জন্য নাতিদের পাঠিয়েছিলেন। কই আপনার নাতিরা? সবাইকে মেরে তো একদম শেষ করে দিয়েছি। নিশ্চয়ই আমাকে মারতে ইচ্ছে করছে। এইটা বলে রুশো তার হাতের পিস্তল দাদির হাতে তুলে দেয়। আর তাকে বলে যেন তাকে গুলি করে মেরে ফেলে। দাদিও রেগে গিয়ে গুলি করতে চায়, কিন্তু কোনো বুলেট বের হয় না। দাদি তখন দেখে যে পিস্তল আসলে বুলেটই নেই। এরপর রুশো দাদিকে বলে তার বাবার তৈরি করা অস্ত্র তার কোনো ক্ষতি করবে না। এসব বলে দাদির কাছ থেকে সে বাসায় ফিরে আসে। তো যাই হোক, এরপর কেটে যায় বেশ কয়েক বছর। এখন রুশোদের একটা মেয়েও হয়েছে। রুশো তার স্ত্রী জুলিয়েট এবং ছোট্ট মেয়েটিকে নিয়ে সমুদ্র সৈকতে শান্তিতে সময় কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ সেখানে এক টাকমাথার রহস্যময় ভিলেন হাজির হয়, যে কিনা হুবহু দেখতে রুশোর মতো। সে তখন রুশোকে বন্দি করে মেয়েকে শিকলে বেঁধে কুকুরের মতো টেনে নিয়ে যায়, যেন পোষা বিড়াল। এরপর রুশোর চোখের সামনে তার মেয়ে এবং স্ত্রী জুলিয়েটকে বীভৎসভাবে হত্যা করে। এরপর রুশোকেও মারাত্মকভাবে জখম করে ফেলে দেয় আগুনের শিখায়। আগুনে জ্বলতে থাকে রুশো, কিন্তু নিজেকে কয়লা বানানোর আগেই ধ্বংসস্তূপ থেকে আবার একটা পুরো চোখ নিয়ে জেগে ওঠে সে। তো এখানেই মুভিটি শেষ হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারি এই গল্পের পার্ট 2 আসবে। তো গল্পটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর কোন মুভির গল্প শুনতে চান সেটাও কমেন্টে জানাবেন।